লেখিকা সুমিতা চক্রবর্তী চ্যাটার্জির অপ্রত্যাশিত। জানো তো মা, আজকে যে আশ্রমে গিয়েছিলাম সেখানে একজন বৃদ্ধার সাথে আমার আলাপ হলো। 70 বছরের ওপর বয়স। এই বয়সেও কি সুন্দর দেখতে, আভিজাত্যে ভরা চেহারা। কিন্তু তার দুঃখের কথা শুনে খুব খারাপ লাগলো। প্রায় 7 বছর আগে স্বামী মারা গেছেন। তাদের আর্থিক অবস্থা খুবই ভালো। একটি মাত্র ছেলে, ছেলেও সুপ্রতিষ্ঠিত, অনেক বড় বাড়ি। কিন্তু বাবার মৃত্যুর পর সেখানে মায়ের থাকার জায়গা হয়নি। মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তিনি আমার সঙ্গে আরও অনেক গল্প করলেন। আমাকে নাকি তার খুব ভালো লেগেছে। তার নিজের কোনো নাতনি নেই, একটি মাত্র নাতি। সেই নাতি তাকে দেখতেও আসে না। তিনি আফসোস করছিলেন তার কোনো নাতনি নেই বলে। মেয়ে তিথির কথা শুনে স্বাগতা দেবী বলেন, তোকে তো সবাই খুব ভালোবাসে। তুই আমার গর্ব, আমার সোনা মেয়ে। তুই যেভাবে মানুষের পাশে থেকে তাদের ভালো করার চেষ্টা করিস, তাতে তোকে ভালো না বেসে যে পারা যায় না মা। মা, তোমার আর বাবার জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমরাই শিখিয়েছ নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে। বাবা এখন আমাদের মধ্যে না থাকলেও তোমার আর বাবার আশীর্বাদ ও ভালোবাসা সবসময় আমাকে ঘিরে রেখেছে। মা, আজকে ওই বৃদ্ধা ঠাকুমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমার যদি নিজের ঠাকুমা থাকতো তাহলে খুব মজা হতো, তাই না? সে তো ঠিকই, নাতি নাতনির সঙ্গে ঠাকুরদা ঠাকুমার সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু আজ হঠাৎ তো ঠাকুমার কথা মনে হচ্ছে কেন? তুই তো সব সময় কোনো না কোনো বৃদ্ধাশ্রমে যাচ্ছিস, অন্যদিন তো এমন মনে হয় না। ঠিক বলেছ মা, আজ ওনার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে এরকম মনে হচ্ছে। আমার নিজের ঠাকুরদা ঠাকুরমাকে তো কোনোদিনও পাইনি। অল্প বয়সী বাবা তাদেরকে হারিয়েছেন। অবশ্য এখন আমার দাদু দিদার সংখ্যা অনেক। তারা সবাই আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। স্বাগতা দেবীর একমাত্র মেয়ে তিথি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। তার নিজস্ব একটি চেম্বার থাকা ছাড়াও কয়েকটি সংস্থার সঙ্গে সে পার্ট টাইম কাজ করে। তাছাড়াও সে সমাজ কল্যাণকর কাজের সঙ্গে যুক্ত রয়েছে। অবহেলিত, অত্যাচারিত শিশু এবং বয়স্কদের সেবা কাজে তাকে প্রায় রোজই কোনো না কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে যেতে হয়। স্বাগতা দেবীরা আগে পুনেতে ছিলেন। মেয়ের পড়াশোনা সেখানেই। 4 বছর আগে এক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। স্বামী এয়ারফোর্সে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি মেয়েকে নিয়ে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় তাদের নিজেদের বাড়ি। ততদিনে মেয়ে পড়াশোনা শেষ করে কাউন্সেলিং করা শুরু করেছে। কলকাতায় এসে কাজ আরও বেড়েছে। স্বামীর অফিস থেকে এককালীন পাওয়া টাকা ও মাসে মাসে পেনশনের টাকা এবং মেয়ের রোজগারের টাকায় তাদের খুব ভালোভাবেই সংসার চলে যায়। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে যায়। মেয়ে মাঝে মাঝে স্বাগতা দেবীকে ওর সে ঠাকুমার গল্প শোনায়। এই কয় মাসে দুজনের মধ্যে ভাব ভালোবাসা আরও বেড়েছে। তিথি এখন তাকে ঠাম্মি বলে ডাকে। ঠাম্মির জন্য সে এটা সেটা নিয়ে যায়। হঠাৎই একদিন তিথি মায়ের কাছে আবদার করে বলে, মা, ঠাম্মিকে আমাদের বাড়িতে এনে রাখলে কেমন হয়? আমাদের তো ঘরের অসুবিধা নেই, তোমাকে সারাদিন একা থাকতে হয়। ঠাম্মি এলে তোমারও একজন সঙ্গী হবে। স্বাগতা দেবী ভাবেন, এতজনের মধ্যে এই বৃদ্ধা মানুষটির মধ্যে মেয়ে কি এমন দেখল যে তাকে বাড়িতে নিয়ে আসতে চাইছে। তিনি মেয়েকে বলেন, বেশ তো, তোর ইচ্ছে যখন তখন নিয়ে আসিস। কিন্তু তিনি কি রাজি হবেন? তুমি রাজি আছো যখন, তখন আমার আর কোনো চিন্তা নেই। ঠাম্মিকে রাজি করানোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তুমি রাজি হয়েছ বলে আমি খুব খুশি হয়েছি মা। মেয়ের আনন্দে ভরা উত্তেজিত মুখখানি দেখে তার মনটাও খুশিতে ভরে ওঠে। বলেন, ওনার সঙ্গে কথা বলে দেখ কবে আসবেন। আমি ইতিমধ্যে ওনার জন্য একটা ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখছি। কয়েকদিন পর তিথি জানায় ঠাম্মি আসতে রাজি হয়েছেন। এই বিষয়ে ছেলের সঙ্গে কথাও হয়ে গেছে, আগামী মাসে আসবেন। তার আগে ঠাম্মি তিথির মায়ের সাথে একবার দেখা করে কথা বলতে চান। স্বাগতা দেবী বলেন, ঠিক আছে, আমি একদিন তোর সঙ্গে গিয়ে আলাপ করে আসব। জানো তো মা, আমি তোমার ফটো ঠাম্মিকে দেখাইনি। একেবারে তোমাকে নিয়ে গিয়েই আলাপ করিয়ে দেব। তবে তোমাকে ঠাম্মির ফটো দেখাতে পারি, কয়েকদিন আগে তুলেছিলাম। তিথি মোবাইলে তোলা ফটোটা মায়ের সামনে তুলে ধরে।
ফটোটা দেখে স্বাগতা দেবীর মাথাটা ঝিমঝিম করতে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হয়। প্রায় 25 বছর পর মানুষটাকে দেখলেও চিনতে এতটুকু অসুবিধা হয় না। দেখতে একই রকম আছেন, শুধু বয়সের ছাপ পড়েছে। কি হলো মা, তোমার কি শরীর খারাপ লাগছে? মুখ চোখ কেমন যেন মনে হচ্ছে। স্বাগতা দেবী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কাজের অছিলায় মেয়ের সামনে থেকে চলে আসেন। ফটোটা দেখার পর থেকেই মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। যে মানুষগুলি কেউ ভুলতে চেয়েছে, মানুষগুলোর সঙ্গে জড়িত সময়কে নিজের জীবন থেকে মুছে দিতে চেয়েছে, সেই সব মানুষ এবং সেই সময়ের প্রেক্ষাপটে ঘটে যাওয়া দৃশ্যগুলি একের পর এক চোখের সামনে ভেসে উঠছে। ইংরেজিতে এমএ পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মোটামুটি ভালো বেতনের চাকরি পেয়েছিল স্বাগতা। এরপর সাধারণ মধ্যবিত্ত পরিবারে যা হয়, চাকরি পাওয়ার বছরখানেক পরে দেখাশোনা করে বিয়ে হয়ে যায় স্বাগতার। শ্বশুর শাশুড়ি ও স্বামীকে নিয়ে ছোট সংসার। পাকা দেখার দিন শাশুড়ি বলেছিলেন তাদের অর্থের অভাব নেই, বিয়ের পর বৌমার চাকরি করার প্রয়োজন নেই। সেই শুনেও বাবা মাকে বলেছিল এই বিয়েও করতে পারবে না। তাদের যখন চাকরি করা মেয়ে পছন্দ নয় তখন ওকে দেখতে এসেছেন কেন? তারা তো জানতেন ও চাকরি করে। দেশে চাকরি ছাড়া মেয়ের তো অভাব নেই। কিন্তু বাবা মা বুঝিয়েছেন এত ভালো সম্বন্ধ পাওয়া ভাগ্যের কথা। ওর পরে আরও দুটো বোন আছে, কিছুদিন পরে তাদের বিয়ের জন্য চেষ্টা করতে হবে। একটি মেয়ের জীবনে চাকরি থেকেও গুরুত্বপূর্ণ হলো সংসার। তাছাড়া শাশুড়ি তো এক্ষুনি চাকরি ছাড়তে বলছেন না। স্বাগতার কাছে সুযোগ আছে বিয়ের পর শাশুড়ির মন জয় করে তাকে ওর চাকরির ব্যাপারে রাজি করানো। স্বাগতা ওর হবু স্বামীর সঙ্গেও কথা বলেছিল। তিনি বলেছিলেন স্বাগতা যাতে চাকরি করতে পারে সে ব্যাপারে বাবা মাকে বুঝিয়ে বলবেন। তিনি ওকে এই ব্যাপারে চিন্তা করতে বারণ করেছিলেন। স্বামী ওর পাশে থাকবে জেনে ও মনে জোর পেয়েছিল। কিন্তু বিয়ের পর স্বাগতা তার অন্য রূপ দেখে। তিনিও তার বাবা মার মতো চাইতেন স্বাগতা বাড়িতে মায়ের সঙ্গে সবসময় থাকুক। বাড়িতে রান্না ও ঠিকে কাজের জন্য আলাদা আলাদা লোক ছিল। রান্নার ব্যাপারে স্বাগতার কিছু বলার অধিকার ছিল না। শাশুড়ি যা বলবেন সেটাই হতো। শুধু রান্না না, সংসারের কোনো ব্যাপারই ওর মতামত গ্রাহ্য করা হতো না। সবই শাশুড়ির কথায় হতো। তবে স্বাগতার মনে হয়েছিল শাশুড়ি সবসময় নিজের ইচ্ছে সব কিছু করতেন না। শ্বশুর মশাইয়ের ইচ্ছেগুলো তার মাধ্যমে বলবৎ হতো। দুজনে ছিলেন হরিহর আত্মা, অথচ তাদের ছেলের নিজের বউয়ের প্রতি কোনো খেয়াল ছিল না। তারাও চাইতেন না ছেলে বউয়ের মধ্যে তেমন ভাব ভালোবাসা থাকুক, যাতে বউয়ের ইচ্ছে পূর্ণ করার জন্য ছেলে কোনোদিন তাদের বিরুদ্ধে যেতে পারে। স্বামী নিজের কাজ এবং বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতেন। শুধু রাতের বিছানায় ওকে দরকার হতো। স্বাগতা সব কিছু চুপচাপ মেনে নিলেও চাকরি ছাড়ার ব্যাপারটা মেনে নেয় না। এক প্রকার জেদ করেই সে চাকরি করতে থাকে। এজন্য ওর বাবা মাকেও অনেক কথা শুনতে হয়। তারাও ওকে বোঝাবার চেষ্টা করেন, কিন্তু এই একটি মাত্র ক্ষেত্রে কারোর কথাই ও কানে তোলে না। ফলে দুই পরিবারের সঙ্গেই ওর সম্পর্ক খারাপ হতে থাকে। এমন অবস্থায় প্রেগনেন্ট হয়ে পড়ে। শ্বশুরবাড়ির সবাই পুত্র সন্তানের আশায় থাকে। শাশুড়িও যত্ন নিতে শুরু করেন। স্বামীও ওর ইচ্ছে অনিচ্ছার প্রতি গুরুত্ব দিতে থাকেন। সেই প্রথম স্বাগতা শ্বশুরবাড়িতে নিজের গুরুত্ব অনুভব করে। সে যে তাদের বংশধর দিতে চলেছে। কিন্তু নির্দিষ্ট দিনে স্বাগতা সবাইকে নিরাশ করে মেয়ের জন্ম দেয়। ওর প্রতি সবার ক্ষোভ আগের থেকেও বেশি বৃদ্ধি পায়। কারণে অকারণে ওকে হেনস্থা হতে হয়। শাশুড়ি জানিয়ে দেয় মেয়ের দেখাশোনা করা তাদের পক্ষে সম্ভব নয়। স্বাগতা আশ্চর্য হয়ে যায় এই দেখে যে মেয়ের বাবারও মেয়ের প্রতি কোনো টান বা ভালোবাসা নেই। তার বাবা মার ইচ্ছে পূরণ করতে না পেরে স্বাগতা যেন বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। ক্রমে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে মেয়ের নিরাপত্তার কথা ভেবে ওকে চাকরিটা ছাড়তেই হয়। তবেও খুব ভালো মতোই বুঝতে পারে যে শ্বশুরবাড়ির এই পরিবেশে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারবে না। কিছুদিন পর স্বাগতা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। শ্বশুরবাড়ি ত্যাগ করে 6 মাসের মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। ইচ্ছে না থাকলেও প্রথম কিছুদিনের জন্য বাপের বাড়িতে থাকে। ওর এভাবে চলে আসাটাকে বাবা মা সমর্থন না করলেও এই অসময়ে তারা ওকে দূরে সরিয়ে রাখেননি। নাতনিকে বুকে টেনে নিয়েছিলেন। স্বাগতা নতুন করে চাকরির চেষ্টা শুরু করে। কিছুদিনের মধ্যে পেয়েও যায়। চাকরি পাওয়ার 5 মাসের মাথায় ও বাড়ির কাছাকাছি একটি বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করে। অবিবাহিত 2 বোনের বিয়ের কথা ভেবেই ও এই সিদ্ধান্ত নেয়।
ডিভোর্স পেতে প্রথম দিকে একটু অসুবিধা হলেও শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়ে যায়। শ্বশুরবাড়ির দিক থেকে ডিভোর্সে আপত্তি না থাকলেও ডিভোর্সের প্রস্তাব যে প্রথম স্বাগতার দিক থেকে আসবে সেটা তারা মেনে নিতে পারছিলেন না। মেয়ের যখন প্রায় 2 বছর বয়স, তখন ওর জীবনে এমন একজন আসেন যিনি ওর প্রকৃত বন্ধু হয়ে ওঠেন। কিছুদিনের মধ্যে তাদের মধ্যেকার বিশ্বাস, নির্ভরশীলতা ও ভালোবাসা গভীরে পৌঁছে যায়। সৎ, সরল এবং উদার মনের মানুষটির নিজের বলতে কেউ ছিল না। তিনি ওকে বিয়ের প্রস্তাব দেন। ততদিনে স্বাগতা অনুভব করে তিনি একজন প্রকৃত স্বামী হওয়ার সঙ্গে সঙ্গে ওর মেয়ের আদর্শ বাবা হওয়ারও যোগ্যতা রাখেন। তাই ও তার প্রস্তাবে রাজি হয়। স্বাগতা যে ভুল ভাবেনি, বিয়ের পর প্রতিটি দিন ও তা উপলব্ধি করেছে। বিয়ের পরই ওদের পুনেতে চলে যেতে হয়। স্বাগতার জীবনের আরেকটি অধ্যায় শুরু হয়। মেয়েকে ওরা আগের কথা কিছু জানায়নি। এত বছর পর আজ শাশুড়ির ফটো চোখের সামনে দেখে স্বাগতার ভয় হয়। তিথি যদি সব সত্যিটা জানতে পারে, তাহলে ঠাম্মিকে পাওয়ার এত আনন্দ নষ্ট হয়ে যাবে। সব শুনেও ঠাম্মিকে যদি ক্ষমা করতে না পারে, ক্ষমা করলেও এখনের মতো নিখাদ ভালোবাসা তার প্রতি নাও তো থাকতে পারে। না, মেয়ের এত আনন্দকেও কখনোই নষ্ট হতে দেবে না। স্বাগতা ঠিক করে আগামীকাল সকালেই বৃদ্ধাশ্রমে গিয়ে ও তার সাথে কথা বলবে। পরের দিন সকালে তিথি মাকে নিয়ে যায় ঠাম্মির সঙ্গে আলাপ করাতে। ওকে আরেক জায়গায় কিছুক্ষণের জন্য একটা কাজে যেতে হবে, তাই ও ঠিক করে মাকে ঠাম্মির কাছে রেখেও বেরিয়ে যাবে। ফেরার পথে মাকে নিয়ে আসবে। মাকে ঠাম্মির সঙ্গে আলাপ করিয়ে তিথি বেরিয়ে যায়। স্বাগতাকে দেখার পর থেকেই তিথির ঠাম্মির মনে হয় ভদ্রমহিলা ওনার খুব চেনা, কিন্তু কবে কোথায় দেখেছেন তা কিছুতেই মনে করতে পারেন না। স্বাগতা বুঝতে পারে তিনি ওকে চিনতে পারেননি। প্রায় 25-26 বছর সময়ের ব্যবধানে তার চেহারায় অনেক পরিবর্তন ঘটেছে। তিথি চলে যাওয়ার পর স্বাগতাই প্রথম কথা শুরু করে। আমাকে চিনতে পারলেন না তো? আমি স্বাগতা। স্বাগতা? তুমি? তিথি তোমার মেয়ে? তুমি মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, সেই মেয়ে কি তিথি? তিথি কি তবে সত্যি সত্যি আমার নাতনি? হ্যাঁ, তিথি আপনার নিজের নাতনি। আপনাকে দেখার পর থেকে বুঝতে পেরেছি এতজনের মধ্যে আপনাকেই কেন তিথির আপন বলে মনে হয়েছে। একেই হয়তো বলে রক্তের টান। তোমাদের দুজনের প্রতি আমরা অনেক অন্যায় করেছি, আজ তার ফল ভোগ করছি। আজ আমি কোন মুখে তোমাদের কাছে গিয়ে থাকব? তিথি কি আমাদের কথা, ওর বাবার কথা জানে? না, তিথিকে যিনি স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করেছেন, আমাকে যিনি সম্মান ও ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, তাকেই তিথি বাবা বলে জানে। তিনি আমার স্বামী। বাকি সব কথা তো আপনি তিথির মুখেই শুনেছেন। স্বাগতা, আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, তবুও তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? যে দুধের শিশুটিকে কষ্ট দিয়ে তাকে ঘর ছাড়া করেছিলাম, আজ সেই আমায় ঘরে ফিরিয়ে নিতে এসেছে। তুমি ঠিকই বলেছিলে, আমাদের বাড়ির পরিবেশে তিথির শিক্ষা দীক্ষা এত উন্নত মানের হতো না। বংশের উত্তরাধিকারী পাওয়ার আশায় নাতি চেয়ে নাতনিকে অবহেলা করেছিলাম। সেই নাতি আমাদের জীবনে এলো ঠিকই, কিন্তু সে অমানুষ তৈরি হলো। নিজের আনন্দ ফুর্তি ছাড়া সে কিছুই বোঝে না। আমরা তাকে সঠিক শিক্ষা দিতে না পারলেও সে আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের যোগ্য প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার চোখ জলে ভরে ওঠে। অপরাধবোধের গ্লানিতে মাথা নিচু হয়ে যায়। স্বাগতাই প্রথম তাকে মা বলে সম্বোধন করে। বলে, মা, আমি আপনাকে অনুরোধ করব, আপনি কোনোদিন ভুলে অতিথিকে পুরনো কথা বলবেন না। ও আপনাকে যেভাবে চিনেছে সেভাবেই চিনতে দিন। আমি কোনো সম্ভাবনার মধ্যে এই পরিস্থিতিকে ঠেলে দিতে চাই না। হতে পারে সব জেনেও তিথি আপনাকে মন থেকে মেনে নেবে, কিন্তু ও হয়তো আপনাকে এখনের মতো শ্রদ্ধা করতে বা ভালোবাসতে পারবে না। ওর মনে আজকের এই আনন্দ আর থাকবে না। তাই আমার অনুরোধ, রক্তের সম্পর্কে নয়, আত্মার সম্পর্কের আত্মীয় হয়ে আপনি ওর হাত ধরে আমাদের বাড়িতে আসুন। ওর আর আপনার মধ্যের এই নতুন সম্পর্কই সত্যি হয়ে থাকুক।
আমি গত জন্মে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম, তাই তোমরা এভাবে আমার কাছে আবার ফিরে এলে। দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা চলাকালীন তিথি চলে আসে। ঠাম্মিকে বাড়িতে নিয়ে যাওয়ার দিনক্ষণ তিনজনে মিলে ঠিক করে। সেখান থেকে আসার সময় স্বাগতা শাশুড়িকে প্রণাম করে বলে, মা, আমরা আসছি, আপনার জন্য অপেক্ষা করব। গাড়িতে উঠে একমুখ তৃপ্তির হাসি নিয়ে তিথি ওর মাকে বলে, দেখেছো মা, এত অল্প সময়ের মধ্যে ঠাম্মি তোমাকে কেমন আপন করে নিয়েছেন। তুমি তাকে মা বলে ডাকছো। আমি বলেছিলাম না তোমাকে ঠাম্মি খুব ভালো মানুষ। স্বাগতা মুখে কিছু না বলে সমর্থনের হাসি হেসে মনে মনে বলে, তোর এই বিশ্বাস ও আনন্দ যেন কোনোদিনও নষ্ট না হয়। তার প্রতি তোর এত ভালোবাসা এবং শ্রদ্ধার মর্যাদা যেন তিনি দিতে পারেন। গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।